মেধা কেয়ার কোচিং ইনস্টিটিউটে তোমাদের সবাইকে স্বাগত। আমি তৌফিক ইসলাম। আজ ক্লাস 10-এর 3 নম্বর চ্যাপ্টার বংশগতি এবং কতগুলি সাধারণ জিনগত রোগ। ওকে, এই জায়গার এই চ্যাপ্টারটার ছোট্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো চ্যাপ্টার 3। ওকে, লাইফ সায়েন্স চ্যাপ্টার 3, inheritance and some genetic disorders. ওকে, প্রথমেই একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে ইনহেরিটেন্সের জন্যে, বংশগতির জন্যে আমাদের কোষের কোন অংশটা রেসপন্সিবল, কোন অংশটা দায়ী। তোমরা প্রত্যেকেই হয়তো আমার সঙ্গে একমত হবে যে এটাকে যদি আমরা একটা সেল বলে ডাকি, তাহলে এই সেলের ভেতর তার একটা ব্রেন আছে, একটা মস্তিষ্ক আছে, তাই না? এবং এই মস্তিষ্কটাকে আমরা নিউক্লিয়াস বলে ডাকি। নিউক্লিয়াসের ভেতরে আমরা এরকম এক্সের মতো দেখতে কিছু মেটেরিয়াল পাই। এই মেটেরিয়ালগুলোকে তোমরা কি বলে ডাকো? এই মেটেরিয়ালগুলোকে আমরা বলি ক্রোমোজোমস। ওকে, খুব সিম্পলি সরলভাবে বললে এরকম দাঁড়ায় যে জোম কথাটার মানে হলো একটা সুস্থিত দেহ বা স্টেবল বডি, আর ক্রোম কথাটার মানে হলো কালার, অর্থাৎ এমন একটা স্টেবল বডি, এমন একটা সুস্থিত গঠন যেটাকে কালার করা যায়, যেটাকে রং করা যায়। তুমি জানতে চাইতে পারো যে স্যার কি দিয়ে এটাকে রং করা যেতে পারে? যে স্টেনটা দিয়ে এটাকে রং করা যেতে পারে আমরা তাকে বলি অ্যাসিটোঅরসিন। অ্যাসিটোঅরসিন এরকম আরও স্ট্রেন আছে, আপাতত আমরা একটাই জেনে রাখলাম। তাহলে এই মেটেরিয়ালটা, ক্রোমোজোমটাই হচ্ছে ইনহেরিটেন্সের জন্য রেসপন্সিবল। দ্যাট মিনস এই ক্রোমোজোমাল মেটেরিয়ালটা একটা জেনারেশন থেকে, একটা জনু থেকে পরবর্তী জনুতে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে সে ট্রান্সফার করে, স্থানান্তরিত করে, সঞ্চারিত করে। ওকে, নেক্সট, এই ক্রোমোজোমকে আমরা যদি বাইরে বার করি, দেখো আমরা একটা প্যারেন্ট নিলাম, এই প্যারেন্টটা হলো মেল প্যারেন্ট। ওকে, তোমরা যৌন জননের ডেফিনেশন জানো যে যৌন জনন মানে হলো যে সেখানে একটা মেল প্যারেন্টাল স্টেজ লাগবে আর একটা ফিমেল প্যারেন্টাল পার্ট লাগবে। এবং মেল এবং ফিমেল এরা যেহেতু প্যারেন্ট, তাই এদের ক্রোমোজোম নাম্বারটাকে আমি 2n বা ডিপ্লয়েড বলে ডিনোট করি। ডিপ্লয়েড কথাটার মানে কি? ডিপ্লয়েড মানে হলো তার দেহে প্রত্যেকটা ক্রোমোজোমের কপি দুটো করে থাকবে। ঠিক আছে, সিম্পল। তার দেহে প্রত্যেকটা সেলে প্রত্যেকটা ক্রোমোজোমের কপি দুটো করে থাকবে। 1 নম্বর ক্রোমোজোমের কপি দুটো, 2 নম্বর ক্রোমোজোমের কপি দুটো, 3 নম্বর ক্রোমোজোমের কপি দুটো, অ্যান্ড সো অন। ওকে, তাহলে যেটা মেল প্যারেন্ট বলতো সে তোমাকে মিওসিসের মাধ্যমে একটা মেল গ্যামেট দিতে পারে, যেটাকে তুমি স্পার্ম বলে ডাকো। আর যেটা ফিমেল প্যারেন্ট, সেও তোমাকে মিওসিসের মাধ্যমে একটা গ্যামেট দিতে পারে, যাকে তুমি ফিমেল গ্যামেট বা এগ বা ওভাম বলে ডাকো। তাহলে দেখো, মিওসিস যদি রিডাকশনাল সেল ডিভিশন হয়, মিওসিস যদি হ্রাসকরণ বিভাজন হয়, তাহলে প্যারেন্টাল 2n, সেখান থেকে নিশ্চয়ই গ্যামেটটা n হবে। এবং আরও তোমরা আমার সঙ্গে একমত হবে যে 2n মানে যদি প্রত্যেকটা ক্রোমোজোমের কপি দুটো করে থাকে, তাহলে n মানে নিশ্চয়ই প্রত্যেকটা ক্রোমোজোমের কপি একটা করে থাকবে। ভেরি গুড। চলো, তাহলে আমরা এবার যদি এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এইটাকে যদি ফিউজ করাই, এই পদ্ধতিটাকে আমরা বলি নিষেক, যার ইংরেজি নাম ফার্টিলাইজেশন। এবং নিষেকের ফলে দেখো আবার আমরা একটা 2n স্টেজ রিস্টোর করলাম, এবং এই 2n স্টেজটাকে আমরা বলি জাইগোট। এবং জাইগোটটা আরও ফার্দার মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা নতুন এমব্রিও
বা একটা নতুন ভ্রূণ তৈরি করতে পারে। তাহলে বলো তো এই যে টুয়েনটা তুমি পেলে, তার মানে আবার এখান থেকে একটা নতুন এমব্রিও থেকে আবার নতুন একটা অ্যাডাল্ট অর্গানিজম, সে যখন আবার সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যাটেন্ড করবে, সে বলো তো আবার প্যারেন্ট হিসাবে ট্রিট করতে পারো কিনা? তাহলে এই প্যারেন্টের বডিতে যদি আমরা তার টুয়েন ক্রোমোজোম বলি, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এক একটা ক্রোমোজোমের কপি দুটো করে। লেটস টেক দিস ইজ ওয়ান ক্রোমোজোম, দিস ইজ আনাদার ক্রোমোজোম। এবং এই যে দুটো ক্রোমোজোম, আমি এই দুটোকে সেম ক্রোমোজোম বললাম, যে এটাও যদি 1 নম্বর ক্রোমোজোম হয়, এটাও কিন্তু 1 নম্বর ক্রোমোজোম। কারণ দেখো এখানে 1 নম্বর ক্রোমোজোমের কপি কটা? দুটো। মায়ের এখানে 1 নম্বর ক্রোমোজোমের কপি কটা? দুটো। কারণ তারা ডিপ্লয়েড, তোমরা দেখেছো। যখন স্পার্মে আসলাম, এন মানে এখানে ফার্স্ট ক্রোমোজোম বা এই ক্রোমোজোমের কপি কটা? একটা। এগে কটা? একটা। এই দুটোকে যখন ইউনাইট করে তুমি আবার জাইগটের মধ্যে নিয়ে আসলে, তখন বলো তো এর মধ্যে আবার কটা? দুটো। আমি জাস্ট এই গঠনটাকেই এখানে নিয়ে আসলাম, এই দুটো 1 নম্বর ক্রোমোজোম। তাহলে এই দুটো 1 নম্বর ক্রোমোজোমকে যদি আমরা দেখি, এদের দুজনের স্ট্রাকচার এক্স্যাক্টলি সিমিলার, এরা গঠনগতভাবে সম্পূর্ণ একই, তাই তো? কিন্তু দেখো আমরা যদি তাদের উৎসটাকে দেখতে চাই, তাহলে উৎসটা কি একই হবে? টেল মি প্লিজ। ইয়েস, একদমই একই হবে না। কারণ একজনকে তুমি পাবে বাবার থেকে, আরেকজনকে তুমি পাবে মায়ের থেকে। তাহলে এই দুটো ক্রোমোজোমকে আমরা এইভাবে ডিসক্রাইব করতে পারি যে এই দুটো ক্রোমোজোমের গঠনটা একই, তারা গঠনগতভাবে একই, অর্থাৎ দে আর সিমিলার ইন দেয়ার স্ট্রাকচার। দ্যাট মিনস এখানে যা জিন তুমি নেবে, ক্রোমোজোমের ওপর যেখানে জিন বসে থাকে তাকে লোকাস বলে ডাকি। তাহলে এই লোকাসে যদি এ জিন থাকে, এই লোকাসেও কিন্তু তোমাকে এ জিনই দিতে হবে। এই লোকাসে যদি বি জিন থাকে, এই লোকাসে তোমাকে কিন্তু বি জিনই দিতে হবে। এবং আমি যদি এই দুটোকে বলে দিই এরা দুজন সিমিলার ইন দেয়ার স্ট্রাকচার, তাহলে আমি এখানে বড় এ ছোট এ না লিখলেও, ধরো আমি এখানে লিখলাম রাম, এখানে লিখলাম শ্যাম, যদি এই লোকাসেই দুজন থাকে, তাহলে কিন্তু রাম এবং শ্যাম অবশ্যই সেম জিন হবে। এইটুকু কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই যে ক্রোমোজোম দুটো, তার একই লোকাসে, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান আর সেম লোকাস, এই লোকাসে সব সময় আই রিপিট, সব সময় একই জিনই কিন্তু অবস্থান করবে। এম আই ক্লিয়ার? তাহলে ক্যাপিটাল স্মল এ ডেফিনেটলি একই জিন, ক্যাপিটাল বি স্মল বি ডেফিনেটলি একই জিন। তাহলে এই দুটো ক্রোমোজোমে আমরা দেখলাম যে সিমিলার ইন দেয়ার স্ট্রাকচার, কিন্তু তুমি তাদের উৎপত্তিটা যদি খেয়াল করো তাহলে সেটা ডিফারেন্ট ছিল। তাই বললাম দে আর ডিফারেন্ট ইন অরিজিন, অর্থাৎ উৎপত্তিগতভাবে কিন্তু তারা আলাদা। তাহলে এই যে বৈশিষ্ট্যটা, যে ক্রোমোজোমগুলো গঠনগতভাবে একই কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা, আমরা তাদের নাম দিই সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এম আই ক্লিয়ার? তাহলে একটা ডেফিনেশন নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে যে সমসংস্থ ক্রোমোজোম বলতে কি বোঝো। ওকে, তাহলে আমরা যদি একটা মানুষের কোষ নিয়ে নিই, তাহলে হিউম্যান সেলে তুমি জানো একটা কোষে সেখানে 2n = 46, 46টা ক্রোমোজোম আছে, তার মানে 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়া ক্রোমোজোমের ধরো এটা প্রথম এক জোড়া 1 নম্বর ক্রোমোজোম, হোমোলোগাস। এরা 2 নম্বর ক্রোমোজোম, হোমোলোগাস। 3 নম্বর হোমোলোগাস, অ্যান্ড সো অন। এইভাবে যদি আমরা হিউম্যান থেকে ধরো মটর গাছে চলে আসলাম, পাইসাম স্যাটিভাম, যেটা নিয়ে গ্রেগর জোহান মেন্ডেল কাজ করেছিলেন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আসলাম পাইসাম স্যাটিভামে বা গার্ডেন পি। এর ক্ষেত্রে 2n = 14, অর্থাৎ কত জোড়া ক্রোমোজোম আছে? 7 জোড়া ক্রোমোজোম আছে। তাহলে প্রথম জোড়া তারা হোমোলোগাস, সেকেন্ড জোড়া তারা হোমোলোগাস, 7 নম্বর জোড়া তারা হোমোলোগাস। বুঝতে পারলে হোমোলোগাসের কনসেপ্টটা? এবং দেখো তোমরা আরও বুঝলে যে এখানে আমরা এইটা যদি একটা হোমোলোগাস ক্রোমোজোম বলি, আর এখানে যদি আমরা ক্যাপিটাল টি বলি, এখানে যদি আমরা স্মল টি বলি, লোকাসটা যেহেতু একই, তাহলে নিঃসন্দেহে তুমি বলবে যে ক্যাপিটাল টি এবং স্মল টি সেম জিন। ওকে, সেম জিনের দুটো ডিফারেন্ট ফর্ম। আবার আমি এইটাকে এইভাবেও নিয়ে নিতে পারি যে এখানে ক্যাপিটাল টি,
এখানেও ক্যাপিটাল টি, এটাও থাকতে পারে। আবার আমি এরকমও ভাবতে পারি এখানে স্মল টি, এখানে স্মল টি, এই গল্পটাও থাকতে পারে। তাহলে বলো তো এই যে একসঙ্গে আমি তাদেরকে লিখছি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, এই স্ট্রাকচারগুলোকে আমরা কিন্তু বলি জিনোটাইপ। এগুলোকে আমরা কি বলে ডাকি? জিনোটাইপ। তাহলে তোমার কাছে এই ক্ষেত্রে বলো তো ক্যাপিটাল টি আর স্মল টি, তোমার কাছে কতগুলো অল্টারনেটিভ ফর্ম আছে একটা জিনের? দুটো, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এই যে অল্টারনেটিভ ফর্মগুলো, সেই অল্টারনেটিভ ফর্মগুলোকে আমরা অ্যালিল বলে ডাকি। এই অ্যালিলগুলোকে যদি নিতে পারি তাহলে অল্টারনেটিভ ফর্মসগুলোকে আমরা কি বলবো? অ্যালিল। এখানে অ্যালিল সংখ্যা কত? দুটো। আমি ধরলাম এখানে এন নাম্বার অফ অ্যালিল, যেখানে এন এর মান 2 এক্ষেত্রে। তাহলে এখান থেকে তুমি টোটাল যে জিনোটাইপ সংখ্যা পেতে পারো, এই টোটাল জিনোটাইপ সংখ্যা হতে পারে n ইন্টু n প্লাস 1/2। দেখো এক্ষেত্রে n এর মান 2 ছিল, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1/2, ইট উইল গিভ ইউ 3। কি কি সেই তিনটে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। তাহলে তোমাকে যদি কেউ জানতে চায় যে আমি তোমার কাছে জিনের 100টা অল্টারনেটিভ ফর্ম দিলাম, তাহলে অ্যালিল সংখ্যা সেখানে 100, তাহলে তুমি বলতে পারবে 100 ইন্টু 100 প্লাস 1/2 হচ্ছে টোটাল নাম্বার অফ জিনোটাইপ তৈরি করা যেতে পারে। ক্লিয়ার? এখন তোমার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে স্যার ক্যাপিটাল টি লিখছেন, স্মল টি লিখছেন, এরা কারা? কি জিনিস ক্যাপিটাল টি স্মল টি? খুব সহজ জায়গা ক্যাপিটাল টি স্মল টি বোঝার জন্যে। এরা তো এক একটা জিনের ফর্ম বা জিন। কি জিনিস জিন? জিন হলো এরকম একটা গঠন, তোমার একটু আগে যে ক্রোমোজোমের গঠন পড়লে, সেই ক্রোমোজোম সমান সমান নিউক্লিক অ্যাসিড, আমরা সরাসরি সেটাকে ডিএনএ লিখি, তার সঙ্গে আমরা তাকে একটা হিস্টোন প্রোটিন দিয়ে প্যাক করি। ওকে, তাহলে আমরা যদি একটা মলাট দেওয়া বই তুমি ক্রোমোজোম বলে ভাবো, তাহলে ধরো সেখান থেকে আমি মলাটটা হিস্টোন প্রোটিন সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কোর যে বইটা থাকবে আমি সেটাকে ডিএনএ বলে ডাকছি। এই ডিএনএর মধ্যে কিছু ইনফরমেশন আছে, মন দিয়ে শোনো প্লিজ। এরকম কিছু ইনফরমেশন আছে এ টি জি সি, এ টি জি, এরকম। ওকে, আবার দেখো আরেকটা স্ট্যান্ডে তুমি পেলে এ থাকলে এখানে টি, টি থাকলে এ, জি থাকলে সি, সি থাকলে জি, টি এ সি, এবং এদের প্রত্যেকটার পিছনে কারণ আছে। এ থাকলে কেন তার সঙ্গে টি থাকবে, জি থাকলে তার সঙ্গে কেন সি থাকবে। ওকে, তাহলে এই প্রত্যেকটা কিন্তু তার জন্য এক একটা স্পেসিফিক কারণ আছে, আমরা দেখব পরবর্তীতে সেই কারণগুলো কি কি, যদি আমাদের কাছে সুযোগ আসে তো। ওকে, সো এই যে ডিএনএটা তোমার কাছে ছিল, এই ডিএনএ থেকে তুমি একটা এমআরএনএ বলে একটা স্ট্রাকচার তৈরি করো। সেই এমআরএনএর ওপর তোমরা এই জিনিসটাকে বসিয়ে দাও, রাইবোজোম, বসিয়ে দিয়ে তুমি সেখান থেকে একটা প্রোটিন তৈরি করতে পারো। তাহলে বলো তো আমরা যদি এই সেগমেন্টটাকে নিই, এই ডিএনএ সেগমেন্ট তোমাকে একটা নির্দিষ্ট প্রোটিন দিতে পারে। হ্যাঁ, তাহলে এই সেগমেন্টটাকে আমরা কি নামে ডাকবো? একটা জিন। ওকে, তাহলে জিন কাকে বলবো? জিন হচ্ছে ডিএনএর একটা সেগমেন্ট, ডিএনএর একটা অংশ, যে তোমাকে একটা প্রোটিন দিতে পারে, যে তোমাকে একটা পলিপেপটাইড দিতে পারে, তার নাম জিন। নামটা কিভাবে দেবে? ধরো এই জায়গাটা, এই প্রোটিনটাকে যদি আমি ক্যাপিটাল টি প্রোটিন বলি, ক্যাপিটাল টি প্রোটিন বলি, তাহলে এই ক্যাপিটাল টি প্রোটিন তৈরির জন্য যে জিনটা আছে, এই জিনটার নাম হচ্ছে ক্যাপিটাল টি জিন। বোঝা গেল? তাহলে এই ক্যাপিটাল টি প্রোটিন না হয়ে আমি যদি বলতাম এটা ইনসুলিন তৈরি করতে পারে, জিনটার নাম কি দিতে? ইনসুলিন জিন। গ্লুকাগন হরমোন তৈরি করতে পারে, জিনটার নাম কি দিতে? গ্লুকাগন জিন। এম আই ক্লিয়ার? হোয়াট ইজ আ জিন? তাহলে এ তোমাকে ক্যাপিটাল টি প্রোটিন তৈরি করতে পারে, এবং জানো এই প্রোটিনটা যদি তৈরি হয় মটর গাছের দেহে, তাহলে সেই মটর গাছ কিন্তু ডেফিনেটলি কেমন নেচার হবে তার? টলনেস, সেটা হবে লম্বা মটর গাছ। বুঝতে পেরেছ? আর আমরা দেখলাম হঠাৎ একটা চেঞ্জ হয়ে গেছে এই মাঝখানে, কোনো একটা কারণে ধরো এই জায়গাতে একটা পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটা যদি হয়ে যায়, তাহলে এখন এই জায়গাটা আমি শেড করছি, পরিবর্তন হয়ে গেছে। তাহলে পরিবর্তন হয়ে গেলে বলো তো এখন আমরা এই যে জিনের সেগমেন্টটা পেয়েছিলাম আগে, এই জিন থেকে আগে যে এমআরএনএ পেয়েছিলাম, সেই এমআরএনএ আর এই এমআরএনএ কি একই? নিশ্চিতভাবে না। এর ওপরে তুমি রাইবোজোমকে হাঁটিয়ে দিলে দেখলে একটা প্রোটিন পেলাম, কিন্তু এই প্রোটিনটা কিন্তু এই প্রোটিনটার মতো নয়, কারণ দেখো পরিবর্তন হয়ে গেছে এখানে। তাহলে এটা যেহেতু টলনেসের জন্য দায়ী ছিল, নিশ্চয়ই এই প্রোটিনটা পরিবর্তন হয়ে গেছে, এই গাছটাকে লম্বা করতে চাইবে না, তাহলে গাছটা কিন্তু এখন কেমন হয়ে যাবে?
বেটে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গাছটা এখন কেমন হয়ে গেল? বেটে হয়ে গেল। তাহলে এই যে প্রোটিন, দেখো এই প্রোটিনটাও কিন্তু মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য তৈরির জন্য দায়ী। এই যে প্রোটিনটা পেলে, এই প্রোটিনটাও কিন্তু মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য তৈরির জন্য দায়ী। কিন্তু এই প্রোটিনটা টলনেসের জন্য দায়ী, এই প্রোটিনটা ডোয়ার্ফনেসের জন্য দায়ী। এবং আমরা ন্যাচারালি, আমরা স্বাভাবিকভাবে যেহেতু এই জায়গাটাকে পেয়েছিলাম, তাই এই ফর্মটাকে আমরা বললাম যে এইটা টলনেস তৈরির জন্য একটা ফর্ম, এই ফর্মটাকে আমরা বললাম এটা ডোয়ার্ফনেস তৈরির জন্য একটা ফর্ম। ওকে, বোঝা গেল জায়গাটুকু? বুঝতে পেরেছো নিশ্চয়ই। ক্যাপিটাল টি টলনেসের জন্য দায়ী, স্মল টি ডোয়ার্ফনেসের জন্য দায়ী। তাহলে বলো তো, একটা ডিপ্লয়েড আমরা যদি এরকম প্লান্ট নিই, ক্যাপিটাল টি, তাহলে তুমি ডেফিনেটলি বললে দুটোই যেহেতু ক্যাপিটাল টি আছে, তাহলে এটা অবশ্যই টলনেস। ঠিক আছে, এটা টল প্লান্ট। আর যদি আমরা দুটোই স্মল টি নিই, এরকম একটা প্লান্ট নিই যার জিনোটাইপ দুটোই স্মল টি, তাহলে ডেফিনেটলি তুমি বুঝলে এটা কি শো করছে? ডোয়ার্ফনেস। আমি এই দুটো গাছের মধ্যে ক্রস করাতে চাইছি, হাইব্রিডাইজেশন করাতে চাইছি, সংকরায়ন করাতে চাইছি। তাহলে এরা দুজন কি প্যারেন্ট, তাই তো, জনিত্রী জনু। এরা যখন গ্যামেট তৈরি করবে, তোমরা প্রথমেই দেখেছো যে মিওসিস, তার মানে এখান থেকে 50% তুমি পেলে, তাহলে এখান থেকে ক্যাপিটাল টি আসলো, এখান থেকেও আমরা পেলাম স্মল টি। ক্লিয়ার? তাহলে এরা দুজন কি জিনিস? দে আর গ্যামেটস। গ্যামেটগুলো কি করতে পারে? ফিউশন করতে পারে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি যখন পেলাম, দেখলাম এরা আবার 2n স্টেজ ডেভেলপ করলো। এই গল্পটাকে আমরা কি বলি? এটা কি জিনিস বলো? দিস ইজ এমব্রিও, তাই তো। তাহলে এই যে ভ্রূণটা, এটা তাহলে এর পরের জেনারেশন। এটা যদি প্যারেন্ট হয়, তাহলে এই জায়গাটাকে আমরা বলতে পারি F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, প্রথম অপত্য জনু। এই প্রথম অপত্য জনুতে একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, অর্থাৎ একজন টলনেসের জন্য রেসপন্সিবল, একজন ডোয়ার্ফনেসের জন্য রেসপন্সিবল। কি হবে? আমরা বাইরে থেকে দেখলাম F1-এ এই গাছটা কিন্তু টলনেসই শো করছে। তাহলে কি বোঝা গেল? দুটো যে প্যারেন্ট আছে, আউট অফ দিস টু প্যারেন্টাল ক্যারেক্টার্স, দুটো প্যারেন্টাল ক্যারেক্টারের মধ্যে F1 জেনারেশনে কিন্তু দুটো প্যারেন্টাল ক্যারেক্টারই প্রকাশ করে না, একজন প্যারেন্টাল ক্যারেক্টার এখানে প্রকাশ করে। যে প্যারেন্টাল ক্যারেক্টারটা প্রকাশ করে সেই বৈশিষ্ট্যকে আমরা বলি ডমিন্যান্ট। যেটি প্রকাশ করে না তাকে আমরা বলি রিসেসিভ। ডমিন্যান্ট অর্থাৎ প্রকট, রিসেসিভ অর্থাৎ প্রচ্ছন্ন। তাহলে আমি এতক্ষণ কিন্তু এই শব্দটা বলিনি, এখন বললাম, কারণ F1 জেনারেশনে কি পাচ্ছি তার উপর ডিপেন্ড করে এটা। তাহলে এখন আমরা বলতে পারি যে টলনেস ইজ ডমিন্যান্ট ওভার ডোয়ার্ফনেস। এম আই ক্লিয়ার? কখনো এরকম বলবো না যে ক্যাপিটাল টি স্মল টিটা টল, কারণ ক্যাপিটাল টি স্মল টি এর ওপর প্রকট। দিস ইজ রং স্টেটমেন্ট। আমরা F1 জেনারেশনে দেখলাম এই ইন্ডিভিজুয়ালটা টল, সেখান থেকে সিদ্ধান্তে আসলাম ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট ওভার স্মল টি। তাহলে তোমরা ল অফ ডমিনেন্স এবং ল অফ রিসেসিভ এই জায়গাটুকু নিশ্চয়ই বুঝতে পারলে। এবার এই যে F1 জেনারেশনে ইন্ডিভিজুয়ালগুলো তৈরি হলো, তুমি যদি এদেরকে একটুখানি ওভারঅল টোটাল জায়গাটাকে লেখো, তাহলে দেখো ক্যাপিটাল টি ছিল, এখান থেকে তুমি পেয়েছিলে ক্যাপিটাল টি, স্মল টি ছিল, এখান থেকে পেয়েছিল স্মল টি। তাহলে আমরা যদি এই টোটাল ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে ক্রস করি, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এরা সবাই তো F1 জেনারেশনের, তাই না? এরা সবাই তো F1 জেনারেশনের। তাহলে F1 জেনারেশনের যে অপত্যগুলো, একই জেনারেশনের অপত্য মানে কি বলো? তারা সিবলিংস, তারা ভাই বোন, তাই তো। তাহলে এই যে ভাই বোন প্লান্ট আছে, এই যে সিবলিং প্লান্টস আছে, তুমি যদি এর মধ্যে যে কোনো দুটো ইন্ডিভিজুয়াল নিয়ে তাদের মধ্যে হাইব্রিডাইজেশন করো, ধরো আমি এর সঙ্গে এইটাকে নিলাম, যার সঙ্গেই তুমি যাকে নাও, তাহলে গল্পটা এরকম দাঁড়াবে না? ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশনটা, ক্রসিংটা কার মধ্যে করলাম? হাইব্রিডাইজেশন within the same generation
ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একই অপত্যজনুতে যে ইন্ডিভিজুয়ালগুলো আছে সেই অপত্যজনু ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি আমরা ক্রস করি, এই ক্রসটাকে একটা নাম দিই, দিস ইজ নেমড অ্যাজ সেলফিং। এটাকে আমরা কি বলে রাখি? সেলফিং। তাহলে এখানে টলনেস যেটা পেলাম ক্যাপিটাল টু স্মল টি, আমরা যদি এর সঙ্গে আরেকটা ক্যাপিটাল টু স্মল টিকে ক্রস করে দিই, তার মানে এটা সেলফিং হবে, কারণ তারা সেম জেনারেশন ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা এর সঙ্গে একটা ক্যাপিটাল টু স্মল টিকে ক্রস করালাম, ডেফিনেটলি এটাও কেমন হবে? টলনেস। তাহলে এই ক্রসটাকে কি আমরা সেলফিং বলে ডাকতে পারি? ইয়েস। কেন ডাকতে পারি? কারণ এক্ষেত্রে হাইব্রিডাইজেশনটা সেম জেনারেশন ইন্ডিভিজুয়ালের মধ্যে হয়েছে। বুঝতে পারলাম? একইভাবে তুমি পরের জেনারেশন রান করো। তাহলে এখান থেকে গ্যামেট পেলে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এখান থেকে গ্যামেট পেলে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। ওকে, তাহলে তোমার কাছে একটা জিনোটাইপ প্রোভাইড করা আছে ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে তুমি কতগুলো গ্যামেট তৈরি করতে পারছো? একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তোমাকে যদি এখানে এই অ্যালিলের সংখ্যা দুটো না দিয়ে, বা হেটেরোজাইগাস এই যে পেয়ারটা আছে এই সংখ্যা যদি দুটো না দিয়ে তার থেকে বেশি দিয়ে দেয়, তাহলে বললো এ এ বি বি সি সি ডি ডি, এই জিনোটাইপ থেকে আমরা কত ধরনের গ্যামেট পেতে পারি? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য তুমি একটা খুব সহজ সূত্রের সাহায্য নেবে, যে যদি আমাদের কাছে এই হেটেরোজাইগাস পেয়ার, হেটেরোজাইগাস মানে যেখানে ক্যাপিটাল টি স্মল টি দেখো দুটো ডিফারেন্ট ফর্ম আছে, সেম ফর্ম থাকলে কিন্তু চলবে না, ওটা তাহলে হোমোজাইগাস পেয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি নাম্বার অফ হেটেরোজাইগাস পেয়ার সমান n, তাহলে তুমি সেখান থেকে গ্যামেট বের করতে পারবে। তার নিয়ম হলো দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার দ্য টোটাল নাম্বার অফ হেটেরোজাইগাস জিনোটাইপ। ওকে, তাহলে এক্ষেত্রে বলো তো আমরা এই একটা হেটেরোজাইগাস, এই একটা হেটেরোজাইগাস, এই একটা হেটেরোজাইগাস, এই একটা হেটেরোজাইগাস, তাহলে এখানে n এর মান আমরা পেলাম 4। যদি n এর মান 4 হয় তাহলে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস ইট ইজ 16। তাহলে এখান থেকে 16 ধরনের গ্যামেট তৈরি হওয়া সম্ভব। একটু ট্রিক করে দিল তোমায়, ক্যাপিটালে ক্যাপিটালে, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি। তাহলে বলো তোমার কাছে তো কথা ছিল হেটেরোজাইগাসের, দুটো সেম ফর্ম থাকলে তো চলবে না, তাহলে এই দুটোকে বাদ দিলাম। হেটেরোজাইগাস কটা আছে? দুটো, তাহলে টোটাল নাম্বার অফ গ্যামেট পসিবল উড বি 2 টু দি পাওয়ার 2 সমান 4। তাহলে জিনোটাইপ যদি প্রোভাইড করা থাকে সেখান থেকে কতগুলো গ্যামেট তৈরি হতে পারে, কত টাইপের গ্যামেট তৈরি হতে পারে, তোমরা সেই জায়গাটুকু মনে হয় বুঝতে পারলে। এই দুটো গ্যামেট এখান থেকে পেলাম, তাহলে আমরা এদের মধ্যে একটা পানেট স্কোয়ার বানাই, চেকার বোর্ড বানাই, ঠিক আছে? ক্যাপিটাল টি স্মল টি, এখানেও ক্যাপিটাল টি স্মল টি। আমরা ধরো এই গ্যামেটগুলোকে নিলাম মেল গ্যামেট, এগুলো আমাদের ফিমেল গ্যামেট। তাহলে এখানে তুমি কি কি প্রোজেনিস পাবে? ক্যাপিটাল টি, এখানে পেলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। তাহলে এখানে তুমি বুঝেই গেছো আগে, এর বাইরে থেকে দেখতে এটাকে কেমন হবে? টল। এই প্লান্টটা কেমন? আবার টল। এই প্লান্টটা কেমন? আবার টল। এই প্লান্টটা কেমন হয়ে যাবে? ডোয়ার্ফ। ওকে, এটা কোন জেনারেশন? এটা দ্বিতীয় অপত্যজনু, এটা F2 জেনারেশন। তাহলে F2 জেনারেশনে যখন তুমি আসলে তখন একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে টোটাল নাম্বার অফ জিনোটাইপ কি পেলে? একটা পেলে ক্যাপিটাল টি, একটা পেলে ক্যাপিটাল টি স্মল টি, আর একটা পেলে স্মল টি। তাহলে 3 রকমের জিনোটাইপ পেলে। তাহলে টোটাল নাম্বার অফ জিনোটাইপ পেলাম 3টে। কারা তারা? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি। ফিনোটাইপ বাইরে থেকে দেখে বুঝবো এরকম ক্যারেক্টার কি পেলাম? টল একটা, ডোয়ার্ফ একটা। তাহলে টোটাল নাম্বার অফ ফিনোটাইপ আমরা পেলাম 2টো, একটা হলো টল আর একটা হলো ডোয়ার্ফ। ওকে, যে জিনোটাইপগুলো পেলাম সেই জিনোটাইপগুলো কি রেশিওতে পেয়েছি বলো তো? দেখো, টল পেলাম একটা, ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি 2টো, স্মল টি একটা। তাহলে 1:2:1 রেশিওতে আমরা পেলাম জিনোটাইপ। আর ফিনোটাইপ আমরা কি রেশিওতে পেলাম? দেখো, ফিনোটাইপিক রেশিও আমরা কি পেলাম? ফিনোটাইপ রেশিও পেলাম, দেখো, টল ইজ টু ডোয়ার্ফ সমান 3টে টল
একটা ডোয়ার্ফ, তাই না? টল 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 ডোয়ার্ফ, তাহলে 3:1 রেশিওতে আমরা পেলাম ফিনোটাইপ। আবার বলো টোটাল ইন্ডিভিজুয়াল, টোটাল অপত্য কতগুলো তৈরি হয়েছে? টোটাল অপত্য তৈরি হয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল বা অপত্য তৈরি হয়েছে কটা? 4টে। দেখো 1 2 3 4, ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা এই ডেটাগুলো সব কালেকশন করলাম কোথায়? F2 জেনারেশন থেকে। কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি? 1 জোড়া। তাহলে এর নাম এক সংকর জনন দিয়ে দিতে পারি। তাহলে স্টেটমেন্টগুলো কি, যেগুলো তোমার পরীক্ষায় আসবে বারবার? এক সংকর জননের F2 জনুতে জিনোটাইপ সংখ্যা 3, ফিনোটাইপ সংখ্যা 2, ইন্ডিভিজুয়াল সংখ্যা 4, ফিনোটাইপিক রেশিও 3:1, জিনোটাইপিক রেশিও 1:2:1, ক্লিয়ার? এটা কোন জননের ক্ষেত্রে? এক সংকর জননের ক্ষেত্রে। এবং তুমি দেখবে মজার বিষয় হলো এক সংকর জনন, এটা কত সংকর জনন সেটাকে যদি আমরা এন হিসাবে ধরে নিই তাহলে এটা এক সংকর জনন। আমি যদি দ্বিসংকর জনন বলি তাহলে সেক্ষেত্রে এন এর মান 2। 3 সংকর বা ত্রিসংকর জনন, এন এর মান 3। তাহলে আমরা বললাম যে এটা কত হাইব্রিড ক্রস? এটা যদি একটা nth হাইব্রিড ক্রস হয়, অর্থাৎ দ্বিসংকর হলে 2, ত্রিসংকর হলে 3 অ্যান্ড সো অন, তাহলে সেক্ষেত্রে F2 জনুতে আমরা এক সংকরটা দেখে নিয়েছি। F2তে যখন যাবে তখন দেখো দ্বিসংকরের F2তে আবার চলে যাও, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ জিনোটাইপ তুমি পেয়ে যাবে 3⁻n। এখানে দেখো যেহেতু এটা এক সংকর জনন তাহলে নাম্বার অফ জিনোটাইপ 3⁻1 = 3। নাম্বার অফ ফিনোটাইপ দ্যাট ইজ 2⁻n। দেখো এখানে 2⁻1 = 2। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, টোটাল জীব সংখ্যা, সেটা হবে 4⁻n। দেখো এক সংকর মানে 4⁻1। তাহলে এই ডেটাটুকু তোমাকে যদি দেওয়া থাকে আর তোমাকে বলে দিল যে বলো তো বাবা একটা যদি ত্রিসংকর জনন নিই, বা তোমাদের বইতে দ্বিসংকর পর্যন্ত আছে, আমরা দ্বিসংকরে নিয়ে নিলাম, যে একটা যদি দ্বিসংকর জনন নিই তার মানে তুমি মনে মনে ভেবে নিলে এন এর মান 2। সেখানে বললাম F2 জেনারেশনে কতগুলো জিনোটাইপ হবে, তুমি সঙ্গে সঙ্গে বলে দিলে 3⁻2, তার মানে 9টা ফিনোটাইপ তৈরি হবে। বললাম তাহলে বলো তো কতগুলো জিনোটাইপ তৈরি হবে? এটা কি বললাম, জিনোটাইপ না ফিনোটাইপ বললাম? মুছে দিয়ে করি, এই জায়গাটুকু মুছে আবার মুছবে একটু পরে। শালা চপল স্যার ঠিকই বলেছে, গরম পড়লে মনে মনে যা প্ল্যান আছে সব চটকে যায়। লিখবো রে ভাই, প্ল্যান আছে সব, তুমি বুঝছো না কেন? আমার সব জায়গা মাপা আছে, জমি কিনে রাখার মতন। তাহলে এখান থেকে তোমাকে যদি একটা জিনিস জানতে চায় যে বলো তো দ্বিসংকর জননের ক্ষেত্রে, যেই দ্বিসংকর বললাম সঙ্গে সঙ্গে তোমার মাথাতে চলে আসলে এন এর মান 2, সেখানে F2 জনুতে টোটাল জিনোটাইপ কতগুলো তৈরি হবে? তুমি সূত্র জানো যে জিনোটাইপ মানে 3⁻n, মানে তুমি বলে দিলে 9টা। ওকে, নেক্সট বলা হলো কতগুলো ফিনোটাইপ তৈরি হবে? তুমি জানো 2⁻2 মানে কটা? 4টে। আবার বললাম কতগুলো ইন্ডিভিজুয়াল বা অপত্য তৈরি হবে? তুমি বলে দিলে 4⁻2 মানে 16টা। এখানেই শেষ নয়, তুমি এই এক সংকর জনন থেকে এখান থেকে যে ডেটাটা পেয়েছিলে জিনোটাইপিক রেশিও, দেখো 1:2:1। তাহলে আমরা যদি এন হাইব্রিড ক্রসে যাই তাহলে তার F2 জেনারেশনে আমরা যদি জিনোটাইপিক রেশিও দেখি তাহলে আমরা সেটাও পাবো 1:2:1n। তাহলে এক্ষেত্রে আমরা ডাই হাইব্রিড তোমাকে কাজ দেওয়া হয়েছিল, তাহলে 1:2:1 এর স্কোয়ার সমান সমান তুমি বলতে পারো 1:2:1 ইন্টু 1:2:1। তাহলে এটাকে তুমি যদি নিয়ে আসো তাহলে বলো তো এখান থেকে কি পেতে পারো? বলো, আমি এখানে লিখি। তাহলে একের সঙ্গে পুরোটা গুণ করলে 1:2:1, 2 এর সঙ্গে পুরোটা গুণ করলে 2:4:2, আবার একের সঙ্গে পুরোটা গুণ করলে 1:2:1। দেখো কত সহজে তুমি মনে রাখতে পারলে যে দ্বিসংকর জননের F2 জনুতে
জিনোটাইপিক অনুপাত আমরা এইটা পেতে পারি। তাহলে তোমরা ডেফিনেটলি আন্দাজ করতে পারছো যে ফিনোটাইপিক অনুপাতটা কি হবে। আনসার ইজ সিম্পল, 3:1 টু দি পাওয়ার n। তাহলে দ্বিসংকন হলে 3:1 এর স্কোয়ার, তার মানে 3:1 ইন্টু 3:1, তাহলে 3 সঙ্গে এটাকে গুণ করো 9, 3 1 এর সঙ্গে গুণ করো 3 1, তাহলে আমরা কিন্তু রেশিওটা পেয়ে গেলাম 9:3:3:1। তাহলে এটা তোমাদের বইতে ডিটেলে বলে দেওয়া আছে, তোমরা পড়েছো ডেফিনেটলি সেটা, কিন্তু আমরা খুব শর্ট ট্রিকের সাহায্যে জেনে গেলাম যে তুমি হিসেব না করে কিন্তু জাস্ট এইটুকুনি জায়গা এই ফর্মুলাটাতে ফেলে দিয়ে কিন্তু বলতে পারবে যে ট্রাই হাইব্রিড, টেট্রা হাইব্রিড, পেন্টা হাইব্রিড, হেক্সা হাইব্রিড প্রত্যেকটা জায়গাতে F2 জেনারেশন, এটুকু ফিক্সড, F2 জেনারেশনের জিনোটাইপ সংখ্যা, ফিনোটাইপ সংখ্যা, ইন্ডিভিজুয়াল সংখ্যা, জিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাত প্রত্যেকটা জায়গায় কিন্তু বলতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আবার একটুখানি ফিরে আসি। দেখো এখানে এই প্লান্টটা ছিল টল, তাই তো? আমরা কিন্তু ফিনোটাইপটাকে বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটা টল। কিন্তু বলো তো এই যে জিনোটাইপটা আছে F1 জেনারেশনের যে ইন্ডিভিজুয়ালটা দেখছি, এই জিনোটাইপটা কি আমরা এখনো জানি? আমরা তো লিখে দিয়েছি বলে মনে হচ্ছে জানি, কিন্তু আদতে একটা গাছের মধ্যে আমি যদি তোমাকে একটা মটর গাছ দেখিয়ে বলি, বলো তো এই মটর গাছের একটা সেলের মধ্যে ওই 4 নম্বর ক্রোমোজোমে টলের এই জিনটা 4 নম্বর ক্রোমোজোমে থাকে। ওকে, 4 নম্বর ক্রোমোজোমে এটা বলো তো ক্যাপিটাল টি আছে নাকি ক্যাপিটাল টি আছে নাকি স্মল টি আছে? এটা তো বাইরে থেকে দেখে বোঝা সম্ভব না। তুমি বাইরে থেকে গাছটা টল কি ডোয়ার্ফ এটুকু বুঝতে পারো। তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম এই গাছটা টল, এর ফিনোটাইপটা জানি কিন্তু জিনোটাইপটা জানি না, কিন্তু জানতে চাই। ওকে, তাহলে এর জিনোটাইপটা জানার জন্যে আমরা কি বুদ্ধি আঁটছি দেখো। এই জিনোটাইপটা জানার জন্যে তাহলে এখানে যদিও এটা ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু আমি কিন্তু জানি না, এটাকে আমি ধরে নিচ্ছি কি আছে জানি না, আমি এইটুকুনি বুঝলাম যে যেহেতু গাছটা টল তাহলে তার জিনোটাইপ আইদার হবে ক্যাপিটাল টি অথবা তার জিনোটাইপ হবে ক্যাপিটাল টি স্মল টি, এর বাইরে তো জিনোটাইপ হতে পারে না। তাহলে তুমি কি করলে দেখো, এই জিনোটাইপটাকে আমি ক্রস করাই কার সঙ্গে? এই দুটো প্যারেন্টের সঙ্গে আমরা ক্রস করিয়ে দেখি কি গল্পটা দাঁড়ায়। মন দিয়ে শুনবে প্লিজ। তাহলে আমরা এটাকে প্রথমে যদি এই ডমিন্যান্ট প্যারেন্টের সঙ্গে ক্রস করাই, তাহলে ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি। একইভাবে এখন আমরা আর ওই নিয়মে করছি না পরপর, কারণ তোমরা শিখে গেছো কীভাবে লিখতে হয়। পরীক্ষায় লিখতে হলে কিন্তু গুছিয়ে তোমাকে এই নিয়ম মেনেই লিখতে হবে। এইটা প্যারেন্টাল জেনারেশন, এইটা গ্যামেট, এইটা F1 জেনারেশন, এইটা F2 জেনারেশন, সব জায়গা গুছিয়ে তোমায় বলতে হবে। ওকে, কারণ এক্সামিনার যখন খাতা দেখেন তখন এক্সামিনার এইভাবে দেখেন যে আমি কিছুই জানি না, একটা স্টুডেন্ট আমাকে যতটা জানাতে পারবে আমি তাকে ততটা নাম্বার দেবো। বুঝতে পেরেছো? তাহলে তুমি সব ব্যাপারগুলো গুছিয়ে লিখবে, যেহেতু শিখে গেছো তাই আমি সেই নিয়মের মধ্যে যাচ্ছি না। তাহলে এখান থেকে টি পেলাম, এখান থেকে টি পেলাম। তুমি যদি তাদের মধ্যে হাইব্রিডাইজেশন করো, তাদের মধ্যে যদি ফার্টিলাইজেশন করো, তাহলে তুমি পাবে ক্যাপিটাল টি, অর্থাৎ বলো তো 100% ইন্ডিভিজুয়ালকে তুমি টল পেলে। ওকে, এই ক্রসটা নাও, এখান থেকে পেলাম ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে পেলাম ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, বলো তো আবার আমি 100% টল পেলাম কিনা? কনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো তো আমরা এই যে ইন্ডিভিজুয়ালটার জিনোটাইপকে টেস্ট করতে চেয়েছিলাম, সেই রেসপেক্টে আমি যদি তাকে ক্যাপিটাল টির সঙ্গে ক্রস করাই, তাহলে এই জিনোটাইপ যদি থাকে তবুও সব টল, এই জিনোটাইপ যদি থাকে তবুও কিন্তু সবাই টল। তাহলে দুটো ক্ষেত্রেই যদি সবাই টল হয়, তাহলে উই উড বি কনফিউজড অর নট যে এই জিনোটাইপটা ক্যাপিটাল টি নাকি ক্যাপিটাল টি স্মল টি? ডেফিনেটলি কনফিউজড। তাহলে এই ক্রসটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি না, এই ক্রসটা দিয়ে কিন্তু আমরা টেস্ট করতে পারছি না যে এই ইন্ডিভিজুয়ালটার জিনোটাইপটা কি। আমরা যদি আরেকটা যে প্যারেন্ট আছে আমরা তাকে নিয়ে চলে আসি, তাহলে বলো তো আবার আমি জানি না এটা হতে পারে ক্যাপিটাল টি, এটা হতে পারে ক্যাপিটাল টি স্মল টি। এখন আমি ক্রস করলাম কার সঙ্গে? এখন আমি এটাকে ক্রস করলাম রিসেসিভ ক্যারেক্টারের সঙ্গে। ওকে, তাহলে এই রিসেসিভ ক্যারেক্টারের সঙ্গে থেকে ক্রস করলাম। তাহলে বলো এখান থেকে তুমি পাবে ক্যাপিটাল টি, এখান থেকে তুমি পেলে স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, দ্যাট মিনস ইউর প্লান্টস আর 100% টল। ওকে, if it is capital T small t, then capital T small t, this is small t, তাহলে এইটার সঙ্গে এইটাকে ফার্টিলাইজ করালে it would give you capital T small t, এইটার সঙ্গে এইটাকে ফার্টিলাইজ করালে that would give you small t, that means you can have 50% tall and 50% ডোয়ার্ফ। ওকে, তাহলে এই ক্রসটা দিয়ে বলো তো তুমি বুঝলে যে হ্যাঁ, যদি এই জিনোটাইপটা ক্যাপিটাল টি লম্বা হয় তাহলে 100% টল,
আর যদি এটা ক্যাপিটাল টি স্মল টি হয় তাহলে এটা 50% টল 50% ডোয়ার্ফ। তাহলে এই ক্রসটাকে করিয়ে তুমি যদি সব টল পাও তাহলে তুমি বলে নিশ্চিতভাবে এই জিনোটাইপটা ছিল ক্যাপিটাল টি। আর যদি এটা দেখো 50% টল 50% ডোয়ার্ফ তাহলে নিশ্চিতভাবে তুমি বললে এই জিনোটাইপটা ছিল কিন্তু ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই ক্রসটাকে দিয়ে, কনসেন্ট্রেট প্লিজ, এই ক্রসটাকে দিয়ে কি ক্রস, সেটা কোনো একটা জিনোটাইপ, এই জিনোটাইপের রেসপেক্টে একটা ফিনোটাইপ আছে, কি এই ফিনোটাইপটার নাম, দিস ইজ টলনেস। এর রেসপেক্টে যেটা রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে টলনেসের রেসপেক্টে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের নাম কি বলো, ডোয়ার্ফনেস। ভেরি গুড। তাহলে আমরা যদি এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত জিনোটাইপের ক্রস ঘটাই তাহলে তার সাহায্যে আমরা কিন্তু ওই যে ফিনোটাইপটা আছে তার রেসপেক্টের জিনোটাইপটা আমরা জানতে পারি। তাহলে এই ক্রসটাকে যেহেতু এটার সাহায্যে টেস্ট করতে পারছি তাই সেই ক্রসটাকে আমরা বললাম টেস্ট ক্রস। বোঝা গেল? তাহলে টেস্ট ক্রসকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? এইভাবে আমরা টেস্ট ক্রসকে ডিফাইন করতে পারি। দেখো, কোনো একটি ফিনোটাইপের জিনোটাইপ নির্ধারণের জন্য, তাহলে টার্গেটটা বুঝতে পারলে, আমরা কোনো একটা ফিনোটাইপের জিনোটাইপ নির্ধারণ করতে চাই, তার সাপেক্ষে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট জিনোটাইপের সংকরায়ন ঘটানোকে টেস্ট ক্রস বলে। বোঝা গেল টেস্ট ক্রস কি জিনিস? তাহলে ওখানে আমরা দেখেছিলাম ক্যাপিটাল টি স্মল টি ছিল, আমরা তার সঙ্গে তার রেসপেক্টে রিসেসিভ, ওকে, এই ক্যারেক্টারটাকে ক্রস করালাম, এই জিনোটাইপটাকে ক্রস করালাম, তাই আমরা এই ক্রসটাকে বলছি টেস্ট ক্রস, কারণ এটার সাহায্যে জিনোটাইপটাকে টেস্ট করতে পারছিলাম। তাহলে বলো তো ওই ক্রসের ক্ষেত্রে কোন ক্রসটা দিয়ে আমরা জিনোটাইপটাকে টেস্ট করতে পারছিলাম না? এই ক্রসটা দিয়ে। তাহলে যেটা দিয়ে তাকে আমরা জিনোটাইপটাকে টেস্ট করতে পারছিলাম না সেই ক্রসটাকে আমরা বলি আউট ক্রস। ওই ক্ষেত্রে প্যারেন্ট ছিল কে কে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই দুটো ক্রসে কিন্তু তার প্যারেন্টের সঙ্গে করা হয়েছে, অর্থাৎ তার আগের জেনারেশনের সঙ্গে করা হয়েছে, তাই এই দুটো ক্রসকে আবার একসঙ্গে আমরা বলি ব্যাক ক্রস। ওকে, তাহলে বলো তো এই টেস্ট ক্রসটা একটা ব্যাক ক্রস, এই আউট ক্রস যেটা এটাও একটা ব্যাক ক্রস, আবার এই ব্যাক ক্রসটা আমরা টেস্ট ক্রস বলতে পারবো না। তাহলে এই রেসপেক্টে তুমি এইটুকুনি বুঝলে যে টেস্ট ক্রস যে সে অবশ্যই কি হবে, ব্যাক ক্রস হবে। কিন্তু যে ব্যাক ক্রস মানে আউট ক্রসও এক ধরনের ব্যাক ক্রস, এটাকে কি তুমি টেস্ট ক্রস বলতে পারবে? ডেফিনেটলি বলতে পারবে না। তাহলে এখান থেকে তুমি একটা স্টেটমেন্ট নিলে এরকম যে অল টেস্ট ক্রস আর ব্যাক ক্রস বাট all back cross are not টেস্ট ক্রস। ক্লিয়ার? এই স্টেটমেন্টটা তুমি নেবে এবং এটা স্টেটমেন্টটা পরীক্ষায় আসবে যে এটাকে এক্সপ্লেন করো, তোমরা গুছিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারবে। তবে একটা জিনিস একটুখানি এর সঙ্গে অ্যাড করে নেবে, বারবার বলি সেটা, যখন তুমি টেস্ট ক্রস করবে এটা বাধ্যতামূলক নয় যে তাকে তার প্যারেন্টের সঙ্গেই ক্রস করতে হবে, এরকম কোনো গল্প ছিল না। এখানে দেখো মাঝখানে কোনো প্যারেন্টের কথা বলেছি আমি ক্রসে? বলিনি। তাহলে এই যে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ নির্ধারণের জন্যে স্মল টি যদি তার প্যারেন্ট না হতো তাহলে আমরা এটাকে তাহলে কি কোনো প্যারেন্টের সঙ্গেই ক্রস করাতাম? ডেফিনেটলি না, কারণ আমাদের এই জিনোটাইপটার সঙ্গে ক্রস করাতেই হবে, সেটা প্যারেন্ট হোক সেটা প্যারেন্ট না হোক। তাহলে বলো তো যদি এটা প্যারেন্ট না হয়, মন দিয়ে শুনবে প্লিজ, তাহলে এই ক্রসটাকে আমি আবার লিখি ক্যাপিটাল টি স্মল টি 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 ক্যাপিটাল টি স্মল টি। এখন এক্ষেত্রে এইটা হচ্ছে প্যারেন্ট, কিন্তু আমরা এক্ষেত্রে স্মল টি বললাম, এটা প্যারেন্টের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমরা শুধু বললাম যে এর রেসপেক্টে রিসেসিভ, তার মানে যেহেতু এটা ডোয়ার্ফ আছে তাই আমরা ডোয়ার্ফ ক্যারেক্টার নিয়ে কাজ করলাম। তাহলে বলো তো এইটা ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি এটা ব্যাক ক্রস, তাহলে অল ব্যাক ক্রস আর নট টেস্ট ক্রস, এইটুকু নিয়ে কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? অল
ব্যাকক্রস আর নট টেস্ট ক্রস, এইটুকুনি ঠিকই আছে, আমি রাখ দিচ্ছি। কোথায় আছে? অল ব্যাকক্রস আর নট টেস্ট ক্রস, ইয়েস, এটুকু নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আরও একটা জিনিস সাথে সাথে খেয়াল করবে, এই যে টেস্ট ক্রসটা তুমি করবে, এইটাকে যে তার ব্যাকের জেনারেশন হতেই হবে, এইটাকে যে তার প্যারেন্ট হতেই হবে, সেটাও কিন্তু কোনো বাধ্যতামূলক নেই। অর্থাৎ এটা যদি প্যারেন্ট না হয়, তাহলে এই টেস্ট ক্রসটাকে কি আমরা ব্যাকক্রস বলবো? তখন ব্যাকক্রস বলবো না। তাহলে সেই রেসপেক্টে কিন্তু আমরা মডিফাই করে নিতে পারি এই কথাটাকে, যে অল টেস্ট ক্রস আর অলসো নট ব্যাকক্রস। তাহলে সঠিক স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট এরকম যে অল ব্যাকক্রস আর নট টেস্ট ক্রস, এটুকু নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু তোমরা আরও দেখলে যে কোনো রিসেসিভ ক্যারেক্টার হলেই চলবে, তাই অল টেস্ট ক্রস মে নট বি ব্যাকক্রস। এম আই ক্লিয়ার? কিন্তু তোমার পরীক্ষাতে যদি এইটুকুকে জাস্টিফাই করতে বলে, তাহলে ডেফিনেটলি তুমি আগের আমরা এই যে ডিসকাশনটা করেছি সেখান থেকে তুমি এটাকে জাস্টিফাই করে ফেলতে পারবে। তাহলে আমরা আজকে যে জায়গাটুকুকে কভার করতে পারলাম, হোমোলোগাস ক্রোমোজোম সম্পর্কে একটা আইডিয়া পেলে, নেক্সট তুমি মোনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেলে, আমরা একটু ওভারঅল পড়লাম, বইতে আরও অনেকগুলো জায়গা আছে, আমরা ওই বইটা পড়তে গিয়ে যে ডেটাগুলো একটুখানি নেপথ্যে মঞ্চের পেছন থেকে জেনে নিলে সুবিধে হয়, আমরা সেই ডেটাগুলো প্রোভাইড করলাম যাতে তোমার বই পড়তে ব্যাপারটা একটুখানি সুবিধাজনক হয় আর একটু গুছিয়ে বই পড়তে পারো। ওকে, এবং আলটিমেটলি কতগুলো ট্রিক শিখলাম, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস এবং আউট ক্রসের গল্পটা শিখলাম, এবং তার মধ্যে থেকে যে ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো আসতে পারে তোমরা দেখলে সেগুলো, যে একটা জিনোটাইপ প্রোভাইড করলে কতগুলো গ্যামেট তৈরি হতে পারে, তোমাকে অ্যালিল নাম্বার প্রোভাইড করলে কতগুলো জিনোটাইপ তৈরি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝেছো, এবং আমরা পরবর্তীকালে যদি সেরকম সুযোগ আসে তাহলে আমরা ডেফিনেটলি এটা নিয়ে আরও ভিডিও বানাবো, এবং তোমরা ডেফিনেটলি এটাকে পড়বে, বুঝবে আশা করি, এবং ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে, এবং আমাদের যে অনলাইন কোচিং ক্লাস চলছে তাতে যদি তোমরা এনরোল করতে চাও তাহলে এই ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ।